ফ্রয়েড লিখেছিলেন, বেশিরভাগ মানুষ স্বাধীনতা চায় না, কারণ স্বাধীনতার সঙ্গে আসে দায়িত্ব, আর বেশিরভাগ মানুষই দায়িত্বকে ভয় পায়। অনেকে যেমন আবার অল্প বয়সেই স্বাধীনতার অর্থ বদলে নেয় দায়িত্ব জ্ঞানহীনতায়। যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিণতি কোথায় পৌঁছতে পারে দেখালো মন্দারমণির ঘটনা। 3 যুবক, প্রত্যেকেই উচ্চশিক্ষিত, অভিজাত পরিবারের। কেউ কেউ আবার বিদেশে পড়াশুনো করেছেন। বাড়িতে না জানিয়ে গভীর রাতে গাড়ি নিয়ে তারা চলে যান মন্দারমণি। নেশায় চূর হয়ে বিচের ওপর শুরু হয় বেপরোয়া বেগে গাড়ি ছোটানোর প্রতিযোগিতা। পরিণতি যা হওয়ার তাই হলো। ভয়াবহ দুর্ঘটনায় 3 জনেই চিরকালের মতো হারিয়ে গেলেন। যে কোনো মৃত্যু যন্ত্রণার, এই মৃত্যুও। কিন্তু এই দায়িত্ব জ্ঞানহীনতা, এটাও কি কম যন্ত্রণার? কি হতো যদি তখন বিচে থাকতেন আরও পর্যটক? নিসের ঘটনার একটা পুনরাবৃত্তি হতো? ভাবলেও গা শিউরে ওঠে। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে দেখব কিভাবে ঘটল মন্দারমণির এই মর্মান্তিক ঘটনা। সমুদ্র তটে ভোরের নিস্তব্ধতা খান খান হয়ে গিয়েছিল তীব্র ধাতব সংঘর্ষের শব্দে। স্থানীয় বাসিন্দারা যখন পরিমরি করে সি বিচে ছুটে আসেন, তখন সেখানে দুমড়ে মুচড়ে পড়েছিল এই দুটি বিলাসবহুল গাড়ি। ভেতরে দোলা পাকিয়ে একাধিক দেহ। সাত সকালে এই ভয়াবহ ছবি দেখে থরথর করে কেঁপে উঠেছিলেন প্রত্যক্ষদর্শীরা। যে দুটি গাড়ির মধ্যে ধাক্কা লেগেছে তার সামনের অংশে প্রায় কিছুই ছিল না। কিন্তু এরকম মারাত্মক দুর্ঘটনা ঘটল কি করে? প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশের হাতে যে তথ্য এসেছে তা থেকে দুর্ঘটনার নেপথ্যে দুটি তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম, সমুদ্র তটে রেস করতে গিয়ে দুর্ঘটনা। দ্বিতীয়, বালির ওপর গাড়ির চাকা ঘষতে আঁকতে গিয়ে দুর্ঘটনা। কিন্তু রেস করতে গেলে দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগবে কি করে? তদন্তকারীদের একাংশের অনুমান, সম্ভবত গাড়ি দুটি একে অপরের বিপরীত দিক থেকে আসছিল, অর্থাৎ মুখোমুখি। মাঝে একটি ফিনিশিং লাইন ছিল। যে গাড়ি আগে সেই লাইন পার করবে সেই জিতবে, যাকে বলে ড্র্যাগ রেস। হতে পারে এই ড্র্যাগ রেসের সময় শেষ মুহূর্তে কোনো একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই কারণেই ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার গতিতে আসা দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগতে পারে মন্দারমণিতে। পুলিশ সূত্রে দাবি, দ্বিতীয় তথ্য হিসেবে উঠে আসছে বালির ওপর আঁকার বিষয়টি, যাকে বলা হয় ড্রিফটিং। গাড়ির বিজ্ঞাপনের দৌলতে এই কেরামতি অনেকেরই জানা পরিচিত। বিষয়টি অনেকটা এই রকম। পুলিশের অনুমান, ইকো স্পোর্টস গাড়ির আরোহীরাও এইভাবেই মন্দারমণির সমুদ্র তটে ঝড়ের গতিতে গাড়ি ছুটিয়ে চাকা ঘষতে আঁকার চেষ্টা করছিলেন। সে সময় পাশ দিয়ে সজোরে যাচ্ছিল BMW গাড়িটি। তখনই ইকো স্পোর্টসের মুখোমুখি পড়ে যায় সেটি। দুটি গাড়ির মধ্যে প্রচন্ড গতিতে সংঘর্ষ হয়। BMW গাড়ির চালক দীপেশ রঞ্জনকে পুলিশ সোমবার গ্রেফতার করে। তার বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অনিচ্ছাকৃত আঘাত, গাফিলতিতে মৃত্যুর ধারা দেওয়া হয়। তবে আদালতে তোলা হলে বিচারক 2000 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। সমিত সেনগুপ্ত ও বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। তিলোত্তমাকে দিয়ে শুরু করবো। তিলোত্তমা, 3টে উজ্জ্বল সম্ভাবনা এক ফুঁয়ে নিভে গেল। মানে আমরা যে সমাজে সিভি দেখে যদি গুণবিচার করি, তাহলে নিঃসন্দেহে ক্রিম অফ দ্য সোসাইটি। আমি যদি পরপর কয়েকটা ঘটনা তোমার সামনে রাখি, সাম্বিয়া, আবেশ এবং এই 3 জন, কোথাও কি একই সূত্রে বাঁধা মনে হচ্ছে জীবনচর্যাগুলো? এটা তো ঠিক যে একটা বেপরোয়া জীবনযাপনের প্রতি আগ্রহ, আকর্ষণ ভীষণভাবে বেড়ে গেছে। তা সেটা কিন্তু আমার মনে হয় অর্থনৈতিক স্তর নির্বিশেষে যে যার নিজস্ব স্তর অনুযায়ী এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো পেতে চায়। যেমন গঙ্গায় ঝাঁপানো দেখেছি আমরা, একেবারে সহায় সম্বলহীন পরিবারের বাচ্চা ওই রকম ভাবে গঙ্গায় চলে যাচ্ছে ভরা জোয়ার, তার মধ্যে দিয়ে। ইনফ্যাক্ট রাতের ফ্লাইওভারগুলো সবাই আমরা জানি যেভাবে বাইক প্রতিযোগিতা হয় প্রতিদিন। এমনিতেও রাস্তাতে মানে হেলমেট নেই, 3 জন 4 জন একটাই বাইকে, সাংঘাতিক উদ্দাম। এই উদ্দামতার প্রতি এমনিতেই তো ওই বয়সটাই হচ্ছে উদ্দামতার বয়স, সুতরাং সেই আকর্ষণটা আছে। আমার মনে হয় যে শুধুমাত্র
বিশেষ বিশেষ পরিবার বা তারা হাতে টাকা পেয়ে যাচ্ছে এই রকম ভাবে ব্যাপারটাকে না ভেবে বোধহয় আরেকটু বড় করে আমাদের দেখা উচিত। তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে যে এমনিতেই এই বয়সটা সবসময় আমরা দেখেছি, আমরাও যখন ওই বয়সে ছিলাম, যে একটা উদ্দামতার প্রতি, অবাধ গতির প্রতি একটা আগ্রহ আকর্ষণ তখন থাকেই। তার সঙ্গে সারা বিশ্বের ছবি আমরা তাদের সামনে তুলে ধরি। তারা কি দেখছে, যে তাদেরই বয়সী ছেলে মেয়েরা সমুদ্রে সার্ফিং করছে, স্কাই ডাইভ করছে, নানান রকম রোমাঞ্চকর ঘটনা সারাক্ষণ পৃথিবীতে ঘটে যাচ্ছে। নিরন্তর এগুলো দেখতে দেখতে তাদেরও মনের মধ্যে কোথাও তো এই বাসনা জাগতেই পারে যে আমরাও এগুলো করতে পারি এবং এগুলো করা সম্ভব। এছাড়া বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনে এমন উদ্ভট এবং অস্বাভাবিক সমস্ত জিনিসপত্র দেখানো হয় যে কোনো মানে যে কোনো পরিণত বয়সের লোকের উপর বিশ্বাস করতে ইচ্ছে করে যেগুলো ঘটে। যে এরা তো কেউ মানে ক্লাস 8 ক্লাস 12 এর বাচ্চা ছেলে নয়। আমি বলছি যে যথেষ্ট পড়াশুনো করে আসা একটা ছেলে যে বিজ্ঞাপন দেখে প্রভাবিত হলো মানলাম, কিন্তু আমি বলছি মন্দারমণির সি বিচে গিয়ে গাড়ি দিয়ে এই টাকার চেষ্টা, আমি বলছি এর ভিতরে কোথাও কি একটা ম্যাচিউরিটির অভাবও কাজ করছে, যে আমি কোথায় করছি জিনিসটা, আমার পার্সপেক্টিভটা ভুলে যাচ্ছি। আমি বিজ্ঞাপনটা দেখে প্রভাবিত হচ্ছি, কিন্তু আমার শেকড়ের কোথাও একটা আলগা বিষয় রয়েছে। শেকড়ের ব্যাপারটায় আমি একটু পরে আসি, তার আগে তোমার অন্য একটা প্রসঙ্গে আসি। তুমি যেটা বলছো যে পরিণত বুদ্ধি নয় এরা, আমি পরিণত বুদ্ধি নয় একথা বলতেই পারি না, কারণ এই বয়সী ছেলেরা তারা হিসাব শাস্ত্র পড়েছে, তারা একটা কোম্পানি অডিট করবে, একটা কোম্পানির ভবিষ্যতের দায়িত্ব নিচ্ছে, তারা দেশের জনপ্রতিনিধি নির্বাচন করছে। আমি বলছি যে গাড়ির ভেতর থেকে নিষিদ্ধ মাদকও তো পাওয়া যাচ্ছে। এবার মাদক সেবন করা পরিণত বুদ্ধি আর মাদক সেবন না করা পরিণত বুদ্ধি, এর মধ্যে তো তফাৎ থাকবেই। তারা যদি চূড়ান্ত পরিমাণে মদ্যপান করে, তারা কি করে এই সুস্থ বুদ্ধি মাথায় তাদের বজায় থাকবে যে আমার পক্ষে এটা করা হলে মরণান্তিক হতে পারে? সম্ভব না তো। এবং এটাই হচ্ছে যে এই মানে একেবারে মানে এই যে নেশায় আসক্ত হয়ে যাওয়া একটা গোটা যুব শক্তি, তারা দেখো মানে ক্লাস নির্বিশেষে এত পড়াশোনা করেও, এত শিক্ষিত হয়েও, একটা কালচারে তারা বিলং করে, সেখানে থেকেও তাদের এই যে নেশার প্রতি আসক্তি, এই জিনিসটা একটা সাংঘাতিক জায়গায় নিয়ে যাচ্ছে আমার মনে হয় সারা ভারতবর্ষে। একেবারে আমি বিস্তারিত এই আলোচনা আসবো, কিন্তু তার আগে দেখে নেবো এই শহরের কিছু কৃতি মানুষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনোজ মিত্র, বুদ্ধদেব দাশগুপ্তরা এই ঘটনা নিয়ে ঠিক কি ভাবছেন। এই জেনারেশনের অগ্রপশ্চাৎ বিবেচনা শূন্য ছাড়া আর কি বলা যায়। যেভাবে নিজের মৃত্যু ডেকে এনেছে, খুব স্যাড, খুব দুঃখের কথা। হয়তো সম্পন্ন ঘরে জন্মানোর একটা অভিশাপ আছে, অতিরিক্ত টাকা, অতিরিক্ত প্রশ্রয়, তার ফলেও বোধহয় এটা হয়। একটা রেকলেস জীবনযাপন করা, মৃত্যুমুখী জীবনযাপন থেকে যে বিরত করাটা একটা চেষ্টা তো করতেই হবে, সমাজকে নিশ্চয়ই করতে হবে। হঠাৎ কিছু পেয়ে যাওয়ার আনন্দে বা উত্তেজনায় এরকম কাণ্ড করতে পারে। হঠাৎ বড়লোক হওয়া, হঠাৎ মদের নেশাটা পাওয়া, হঠাৎ সুযোগগুলো পাওয়া, হঠাৎ আইন ভাঙার মজাটা পাওয়া, পারিবারিকভাবেই হোক বা সামাজিকভাবে যেভাবেই হোক, এর পেছনে একটা পরিবারের শিথিলতাও আছে। হাতগুলো সবই নোংরা। কেউ আমরা সকলেই, বয়স্করা, তারপর দেশ চালান যারা, রাজনৈতিক দলগুলো, সকলে এটাকে পিসমিল যখন এরকম ঘটে তখন আহু করেন, কিন্তু এই যে সামাজিক এই যে প্রবণতাগুলোকে, এটা কিন্তু সর্বক্ষণ ট্যাকল করেন না। এই বাহুল্যের মধ্যে মানুষ হতে মনে হয় যে বাহুল্যটাই বোধ হয় সবটুকু, তা যে সব নয়। প্রচুর মানুষ যে সে খেতে পায় না, দারিদ্র্যের মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, সুযোগের অপেক্ষা আছে, এটা কিন্তু তারা বুঝতে পারছেন না। এবং আমার মনে হয় আমি জেনারেশনের ওই অংশের চেয়েও বেশি দোষ দেবো সেই অংশের পিতামাতাকে, অভিভাবকদের, তাদের শেখানো দরকার ছিল। আমি সব্যসাচী মিত্রের কাছে আসবো। ডক্টর মিত্র, কি মনে হচ্ছে, মানে আমি বলছি যে তিলোত্তমা শুরু করছিল যে ড্রাগ এবং নেশার কথা দিয়ে, আমার মনে আছে যে 9-এর দশকে একেবারে গত শতাব্দীতে বিভিন্ন সময় মানে স্কুল কলেজে বিভিন্ন উদ্যোগে একটা প্রায় সামাজিক আন্দোলন তৈরি হয়েছিল, যে ড্রাগ বিরোধী আন্দোলন। সেই বঙ্গ সমাজ সেই প্রথম মানে বিস্তারিতভাবে জানলো যে হেরোইন কাকে বলে, ব্রাউন সুগার কাকে বলে। এই যাবতীয় আরেকটা দফার কি এটা শুরু করা উচিত, মানে সমাজ নিশ্চয়ই করা উচিত। এবং এইখানে এই যে ঘটনাটা ঘটলো, ভীষণ বেদনাদায়ক ঘটনা,
একটা জিনিস মনে হতে হবে, এইখানের ঘটনাটার মধ্যে দুটো কোর ইস্যুজ ইনভলভ। একখানা হচ্ছে অ্যাডোলেসেন্স, 2 নম্বর হচ্ছে ড্রাগস অ্যান্ড অ্যালকোহল। অ্যাডোলেসেন্স এমন একটা সময় ভীষণ টার্বিউলেন্ট, একটা সমুদ্রের ঢেউয়ের মতো। তখন তাদের গলার স্বর চেঞ্জ হচ্ছে, হরমোনসগুলো চেঞ্জ হচ্ছে, শারীরিক প্রকৃতিটা চেঞ্জ হচ্ছে এবং পুরোভাবে মানসিকভাবে একটা চেঞ্জ হচ্ছে। এইটা সামলানো একটা অ্যাডোলেসেন্টের পক্ষে খুব ডিফিকাল্ট। এবং ওই সময়ে তিলোত্তমা যেটা বলছিল যে এই যে অ্যাড্রিনালিন রাশ যেটা হয় না, সেটাকে কন্ট্রোল করা দরকার। কিন্তু সেই সামলানো, সেই ব্যালেন্সটা তো সমাজেরও দায়িত্ব, নিশ্চয়ই পরিবারেরও দায়িত্ব। নিশ্চয়ই। এবার ব্যাপারটা হচ্ছে পরিবার, পেরেন্টিং সবই ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পেরেন্টিং এর মধ্যে সব এই অ্যাডোলেসেন্ট কিন্তু পেরেন্টসদের কথা শোনে না। সুতরাং এদের বাবা মাও হয়তো অজান্তেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাদের বলেও নি। হ্যাঁ, একটা পেরেন্টিং এর রোল তো নিশ্চয়ই থাকবে। এবার ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের যে ব্রেন, কি হয় মদ খাওয়ার পরেই সেটা খাদ্যনালী দিয়ে যাওয়ার সঙ্গে প্রথমে সেটা ব্রেনকে রিচ করে। ব্রেনকে রিচ করে কি করছে? ব্রেনের মেইন ক্ষমতা হচ্ছে আমি কোথায় আছি, কি করছি, কেন করছি, এটা শরীরকে জানানো। সেই যে এটাকে বলে সাইকোমোটর ডিলে, অর্থাৎ মন যেটা চিন্তা করছে এবং হাত এবং পা যেটা করছে সেখানে গ্যাপটা অনেক বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ সামনের যে সেন্সারি ইন্টিগ্রেশন, সামনে গাড়িটা এসে গেছে, আমি পারবো কি, কত দূর থেকে আমার ব্রেক করা উচিত, সেই যে ইকুয়েশনটা সেটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। হয়তো হুইলসের ওপরে লোকে ঘুমিয়ে পড়ছে। আর একটা যেটা মেইন প্রবলেম হয় ড্রাগস অ্যান্ড অ্যালকোহলে হয় কি, একটা অ্যামাউন্ট অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল কিন্তু একটা ইউফোরিয়া ক্রিয়েট করে। এই ইউফোরিয়া কামস উইথ ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্ট হওয়া মানেই কিন্তু আমি অন্য যে পক্ষ আছে, উল্টো দিকে গাড়ি বলুন, লোক বলুন, তাকে একটু তুচ্ছভাবে দেখছি, মানে আমি হাইতে আছি, এটা কি হাই বলছে। সুতরাং এই যে ওভার কনফিডেন্স সেটাকে ভেঙে দিচ্ছে। আরেকটা জিনিস সেটাকে ক্রিয়েট করছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে মাল্টিটাস্কিং যে এবিলিটি, অর্থাৎ যে একটা গাড়ি চালানো মানে তাকে দেখতে হচ্ছে, তাকে লেফট রাইটটা নজর রাখতে হচ্ছে, তাকে রিয়ার ভিউ মিররে ভেতরে পেছনে দেখতে হচ্ছে এবং তাকে স্পিডটা কন্ট্রোল করতে হচ্ছে স্টিয়ারিং ধরে। সুতরাং ইট ইজ মাল্টিটাস্কিং। গাড়ি চালানোটা অতটা সোজা ব্যাপার কিন্তু না, কিন্তু এই মাল্টিটাস্কিং এবিলিটি ড্রাগস এবং অ্যালকোহল কিন্তু ভেঙে দিচ্ছে। এই ভেঙে দেওয়া মানেই হচ্ছে চান্সের, এবং মানসিকভাবে কোথাও এই নিষিদ্ধ বস্তুগুলো সেবন করে মনে হচ্ছে আমি ক্ষমতাবান, আমি তো সেই মুহূর্তে মানে অন্য সবার থেকে একটা উচ্চ জায়গায় আছি মানসিকভাবে। আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে এই বৈভব এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন কোথাও কি যুব সমাজের সঙ্গে, অন্তত উচ্চবিত্ত সমাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ক্রমশ। এরা একে অপরকে চিনতেন না, কিন্তু বেপরোয়া জীবনযাত্রা এদেরকে এক সূত্রে বেঁধে দিয়েছে। এদের কেউ নাবালক, কেউ বা তার গণ্ডি কয়েক বছর হলো পেরিয়েছে, কিন্তু অর্থ, নেশা আর বেপরোয়া গতি ছারখার করে দিল এদের জীবন। হাতে কয়েক লাখ টাকার গাড়ির স্টিয়ারিং, বাড়ির লোককে না বলে সেই গাড়ি ছুটিয়ে মন্দারমণি, তারপর নিয়ম ভেঙে গতির খেলায় গা ভাসাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, মন্দারমণিতে 3 তরতাজা যুবকের এই মর্মান্তিক পরিণতির নেপথ্যে কি তাদের বেলাগাম বৈভব আর সব পাওয়ার ঝুঁকি দায়ী নয়? ভীষণভাবে কনজিউমার ওরিয়েন্টেড এবং ভীষণভাবে আমরা হচ্ছে প্লেজার সিকিং, মানে আনন্দ পেতে চাই, তার কোনো মানে লিমিট নেই। রিস্ক নেব, তো রিস্কটা যে জীবন হানি হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। রিস্ক নিয়ে যাচ্ছি কারণ দ্যাট উইল গিভ আস প্লেজার। গাড়ি দুর্ঘটনায় যে 3 জনের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং ছাত্র। শিবরাজ নস্কর কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুল থেকে পড়াশোনা করেছেন, অ্যাকাউন্টেন্সিতে স্নাতক, সার্টিফিকেশন কোর্স করতে লন্ডনেও গিয়েছিলেন। মাসখানেক আগেই বিদেশ থেকে কলকাতায় ফেরেন। সুরজ দাশগুপ্ত স্কটল্যান্ডের কেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকতেন। বৈভব শান্ডিল্য MBA পড়ছিলেন, তার পারিবারিক ব্যবসা রয়েছে। 3 জনেরই বয়স 21-22-এর মধ্যে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রোশনি কমল রবিবারই জানিয়েছেন, মন্দারমণিতে মৃত 3 ছাত্রই নেশাগ্রস্ত ছিলেন। যে সময় গাড়ি চালানোর কথা নয় সে সময় বিচে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে উদ্ধার হয়েছে গাঁজা, অর্থাৎ অঢেল টাকা, বেপরোয়া লাইফস্টাইল, নেশায় মত্ত যৌবন, তারই মর্মান্তিক পরিণতি। মৃত 3 যুবকের পরিবারের দাবি তারা জানতেনই না যে ছেলেরা মন্দারমণি গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে অভিভাবকদের ভূমিকা নিয়ে। রিস্ক নেওয়া এবং বিশ্বাস করা যে আমাদের কিছু হবে না,
এটা বয়সেরই ধর্ম। তারপর হচ্ছে একটা বেপরোয়া মনোভাব, তার সাথে একটা লিথাল ককটেল হয়েছে নেশা। এই দুটো তিনটে জিনিস মিলিয়ে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। বাবা মাদের কিন্তু এবং স্কুলের টিচারদের এবং আশেপাশে আমরা যারা আছি তাদের সবার সচেতন হওয়া দরকার যে একটা লাগাম টানা দরকার। অঢেল অর্থ, ক্ষমতা এবং দম্ভ যে মানুষকে কিভাবে বেপরোয়া করে দিতে পারে তার প্রমাণ সাম্বিয়া সহ রাত থেকে আবেশ। কেউ রাতভর হুল্লোড়ের পর বহুমূল্য গাড়ির চাকা দিয়ে বায়ুসেনার জওয়ানকে পিষে মারে, কারোর আবার বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে মত্ত অবস্থায় প্রাণ যায়। স্বাধীনতার নামে কি কোথাও রাশ একেবারে ছেড়ে দিচ্ছেন অভিভাবকরা? মন্দারমণিতে বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে কলকাতার 3 পড়ুয়ার মৃত্যু ফের উস্কে দিল এই প্রশ্ন। বিটন চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। সুরজিৎ মুখোপাধ্যায়ের কাছে যাবো। সুরজিৎ বাবু, কোথাও কি ঠিক ভুলের যে ফারাক সেইটা ক্রমশ দুর্বল এবং সেই তফাৎটা মুছে যাচ্ছে? আগে তো সমাজে মানে স্নেহ আর শাসন শুধু পরিবার থেকে নয়, আউটার সার্কেল অফ দ্য ফ্যামিলি থেকেও একই রকম আসতো। কমিউনিটি ফিলিংটা কোথাও ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমরা যে সমাজে এখন বাস করি তার একটা বড় রোগ এই যারা একটু বিত্তবান তাদের মধ্যে, সেটাকে বলি অ্যাফ্লুয়েন্সা। এই অ্যাফ্লুয়েন্সার কোনো অ্যান্টিবায়োটিক নেই, কোনো অ্যান্টিডোট নেই যতক্ষণ না পেরেন্টিং করা হচ্ছে ঠিক মতন করে। এক, দ্বিতীয়ত দেখাই যাবে যে এই যে পাড়া কমিউনিটি মানে ঠিক ইমিডিয়েট ফ্যামিলির বাইরে যারা ছিলেন, যারা একটু বলতে পারতে এটা করিস না, এইভাবে চল, ওটা, তারা কেউ এক্সিস্ট করে না, বা তাদের অথরিটি ফিগারসগুলো আর নেই, তারা অথরিটি ফিগার আর নয়। আর একটা জিনিস যেটা আলোচনার মধ্যে আনা দরকার সেটা হচ্ছে যে তাদেরও মূল্যবোধ চেঞ্জ হয়েছে। আমি বলছি যে পাবলিক ড্রিঙ্কিংও এখন প্রায় স্ট্যাটাস সিম্বল। নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো একটা জায়গায় গেলে আনন্দ করতে গেলে পরেই তো আমাকে মদ্যপান করতে হবে। এবং আমি যেহেতু ছাত্রছাত্রীর সঙ্গে যুক্ত ছিলাম, পড়াতাম, দেখতাম যে এদের মজাটাই হচ্ছে যে গাঁজা খেতে হবে, মারিওয়ানা নিয়ে একটু এ করতে হবে। সো মদ শুধু না, তারও আরও অন্য জায়গায় ড্রাই নেশা। আমি অন্য একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে কথাটা বললে যে আর কেউ আছে, এইখানে কিন্তু ইলেকট্রনিক্স খুব ইন্টারেস্টিং একটা পার্ট প্লে করে। আমি এবং আমার সামনে একটা ভার্চুয়াল রিয়ালিটি আছে, আমার স্মার্টফোন বা আমার টেলিভিশন, সেখানে আমি দেখছি এই ড্র্যাগ রেস, সেখানে আমি দেখছি যে স্ক্রিন অ্যান্ড মি, এবং সেখানে তো কোনো কন্ট্রোল নেই, সেখানে তো কোনো পেরেন্ট নেই। এখানে দেখছি আমি, এবং সেখানেতে আমি আনন্দ করছি, আমি সেখানে জিতছি। এই যে ভিডিও গেমে জিতছি, কি করে জিতছি? থ্রু ভায়োলেন্স। এবং এখানে কিছু কিছু জেন্ডার স্টিরিওটাইপ করে তৈরি করা হয়েছে। ছেলে 3টে মারা গেছে, আগের যে 2টো ঘটনা সেখানেও ছেলে মারা গেছে। এটা মেল ইগোকে তৈরি করা হচ্ছে যে এই রকম করলে পরেই দেন ইউ হ্যাভ অ্যারাইভড, ইউ হ্যাভ মেড ইট। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যে কথা পিয়ালি শুরু বলছিলেন যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাইছি। এই যে ইলেকট্রনিক্সের যে একটা মিডিয়া প্রভাব, সেটা কিন্তু অন্যরকমভাবে প্লে করছে। তিলোত্তমা রাইটলি তুলে ধরেছে যে বালির বিচে আমি 8 লিখছি, 8 লিখি, 28 লিখি, মানে ওইটা আমার জয়ের অনুভূতি। এই যে জায়গাটা, যে এখানে আমার কোনো কন্ট্রোল নেই সেখানেতে, আমি এটা দেখে আমি ইনস্ট্যান্টলি গ্র্যাটিফাইড হচ্ছি, আমি বুঝতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে যে বাইরের জগতের পিয়াররা আমার কি করে। আমি ধরে নিলাম, যেহেতু আমি খালি টেলিভিশনের থ্রু দিয়েই আমি মানে এটা পাই, ইনফরমেশনটা পাই, যে ধরে নিচ্ছি যে বিদেশেতে এরকমই হয়, সেখানে টিনেজারদের এরকমই করে, বা ইয়াং অ্যাডাল্টরা এরকম করে, আমি তাদেরকে এমুলেট করছি। এবং এই এমুলেশন করতে গিয়েই কিন্তু সমস্যাটা হচ্ছে। এই এমুলেশনটা করতে হচ্ছে এই জন্য, তার কারণ তার সামনে আর কোনো মূল্যবোধ নেই। তো দুটো জিনিসকে দেখতে হবে, একটা মূল্যবোধের ডিক্লাইনও তো হচ্ছে, যে আমার ব্যাপারটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে সরি ইন্টারাপ্ট করছি, একটা যে জিনিসটা মনে করি দেওয়ার জন্য, কিছুদিন আগে মনে পড়ছে, বোধহয় বছর দেড়েক আগে, মেডিকেল কলেজের 2টো স্টুডেন্ট, একজন মারা গেল, আরেকজন খুব সাংঘাতিক অবস্থায় বহুদিন মানে এতে ছিল, সিপিইউতে ছিল, দুজনেই ছিল ওভার ড্রাগে। তো এই যে মেডিকেল কলেজের স্টুডেন্ট, আমার পাশে ডাক্তার বসে আছেন, তারা তো জানে যে তাদের কি পরিণতি হতে পারে, তা সত্ত্বেও, এবং মেডিকেল কলেজ, বড় বড় ইউনিভার্সিটিগুলো, ইঞ্জিনিয়ারিং কলেজে ড্রাগ এবং অন্যান্য নেশা সারাক্ষণ চলছে। এবং আরেকটা জিনিস এখানে আপনি যে কথাটা বললেন একদম সত্যি, এই যে আমরা দেখি না যে বিদেশে এটা হচ্ছে, ওটা হচ্ছে, বিদেশের এমুলেশন ঠিক আছে, কিন্তু বিদেশের রাস্তা, ল অ্যান্ড অর্ডার যেখানে করার দরকার, সেখানের সেফটি ইস্যুস, কি করা যাবে না করা যাবে, সবকিছু সেখানে মেনে এই জিনিসগুলো করা হচ্ছে।
আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন তো, আমরা এই অ্যাম্বাসেডার গাড়িকে ছেড়ে দিয়েছি একটা ট্র্যাকিং রেসের উপরে। হ্যাঁ, সেখানে হচ্ছে কি, আপনি যদি ওই গাড়িটার তো 140 যাওয়ার ক্ষমতা নেই, সেখানে আমি যত ফাস্ট অ্যাক্সিলারেট করতে যাচ্ছি, কিছুক্ষণ পরে তো সেই অ্যাম্বাসেডার ভাঙতে বাধ্য। কারণ ইউ নিড দ্য রোড, ইউ নিড দ্য সোসাইটি, ইউ নিড দ্য সেফটি। সেটা তো আমাদের এখানে কিছু নেই। আমাদের ছেলেমেয়েরা সেটা বুঝতে পারছে না যে ওখানের যে সেফটি ইস্যুস যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে নন এক্সিস্টেন্ট। আর একটা রাজ কথা বলি যে আমরা যখন এই যে টেলিভিশনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে একটা সমাজকে চিনি, এখানে আমি বিদেশ বলতে এখানে কিন্তু পশ্চিম বিদেশ হবে, কিন্তু আমি বাংলাদেশ ভাবি না বা বার্মা ভাবি না, যাই হোক, যখন আমি চিনি তখন কিন্তু অনেকগুলো অ্যাবসেন্সেস থাকে এই চেনার মধ্যে। সব কথা তো আর একটা সিনেমাতে উঠে আসে না। ফলে আমি যখন দেখি তখন আমি দেখি যেন ওই দেশে ওটাই হয়, কিন্তু ওই দেশে যে পেরেন্টিংও হয়, ওই দেশে যে পুলিশ সঙ্গে সঙ্গে ধরবে, এবং তুমি মদ গাঁজার পার্টি করলে এবং আমি বাস্টেড। অ্যাবসলিউটলি আমি উইকেন্ডের ফুর্তিটা দেখছি, কিন্তু গোটা উইক ধরে খাটনিটা দেখছি না। আমাদের বিদেশে ছিল এমআরসিপি পাস ওয়াজ নট অ্যান ইস্যু, লোকে 1 2 বার 3 বার 4 বারে পাস করে যেত। ড্রাইভিং টেস্ট পাস করতে 18 বার 19 বার, ড্রাইভিং টেস্টে পাস করলে কার্ড পাওয়া যায়, ডাক্তারি পরীক্ষা পাস করে তার কোনো কার্ড নেই। তার মানে কি, রেসপন্সিবিলিটিটা ইনবিল্ট করে দিচ্ছে, স্কুলে শেখানো হচ্ছে, স্কুলে বলা হচ্ছে হোয়াট ইজ ড্রিঙ্ক ড্রাইভিং, হোয়াট ডাজ ড্রাগস ডু টু ইউ, হোয়াট ডাজ অ্যালকোহল ডু টু, এগুলো তো দরকার। দ্যাট ইজ ওয়্যার সোসাইটি ইজ। আলোচনা করলাম যে এই পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তা খোঁজার জন্য এই গোটা আলোচনাটা। ডক্টর মিত্র খানিকক্ষণ আগে চমৎকার একটা উদাহরণ দিলেন রাস্তা এবং গাড়ির। অনেকেই বলছেন যে মন্দারমণির রাস্তাও এর বড় একটা কারণ। আপনাদের দেখাবো, পাশাপাশি এটাও দেখাবো যে আজকে অবশেষে শেষ পর্যন্ত প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে। মন্দারমণি থানার ওসিকে ক্লোজ করা হয়েছে এবং একাধিক বিচে গাড়ি চালানো নিয়ে যে নিষেধাজ্ঞাগুলো ছিল এই ঘটনার পরে সেগুলোকে আরও টাইটেন করা হয়েছে। কিন্তু কতদিনের জন্য, আদৌ কি থাকবে? সব থেকে বড় কথা যে নজরদারির যে অভাব আজকে এই আলোচনা যখন আমরা করছি তখনও মন্দারমণিতে রয়েছে, সেটা একটু পাল্টাবে কি? এই প্রশ্ন দিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ করলাম। এমনিতে প্রায় জনহীন জায়গা, সন্ধে নামলেই চারপাশ অন্ধকার, লোকজনের বিশেষ দেখাও মেলে না। তবুও কলকাতাবাসীর কাছে আজ অন্যতম পছন্দের টুরিস্ট স্পট মন্দারমণি। কারণ একটাই, হোটেল থেকে বাইরে পা দিলেই যে সমুদ্র। গাড়ি করে হোটেলে যেতেও হয় সমুদ্র তট ধরেই। অনুভূতিটা হয়তো দারুণ, কিন্তু পুরোটাই নিয়ম ভেঙে। মন্দারমণিতে প্রায় 15টি এমন হোটেল রয়েছে যেগুলিতে যেতে গেলে সমুদ্র তট দিয়েই যেতে হয়, কারণ আর কোনো বিকল্প রাস্তা নেই। শ্রীরামপুর মোড় থেকে মন্দারমণি যাওয়ার বিকল্প রাস্তা জমি সমস্যার জেরে অর্ধেক হয়ে পড়ে রয়েছে। মন্দারমণিতে হোটেলগুলো যাওয়ার জন্য যে রাস্তা তৈরি করা হচ্ছিল সেই রাস্তার কাজ এখানে এসেই থমকে গিয়েছে, কেননা এর পেছনে রয়েছে ব্যক্তিগত জায়গায় মাছের ভেড়ি, আর সেই মাছের ভেড়ির জায়গা না ছাড়ার ফলেই কাজ শুরু করা যাচ্ছে না। প্রশাসন সূত্রে দাবি, যতদূর এসে রাস্তার কাজ আটকে রয়েছে তারপর থেকে জমি ব্যক্তিগত মালিকানাধীন, ফলে সেই জমি পাওয়া নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। ওখানে জমির সমস্যা কিছু রয়েছে, চেষ্টা করছি তাড়াতাড়ি মিটে যায় আর 2-3 মাসের মধ্যে যাতে কমপ্লিট করে যায়। রাস্তাটা হচ্ছে না, মনে হয় এখানকার যে হোটেলে কিনে রেখেছেন, জমি সমস্যা মানে ওই কিছু কেউ ছাড়ছে না, ওই জন্য আটকে আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর জন্য তাদের নানা সমস্যাতেও পড়তে হয়। রাস্তাটা মাস দরকার, রাস্তা না হলে খুবই অসুবিধা হচ্ছে। এমনি আমাদের লোকাল যাওয়া আসা খুবই অসুবিধা, জোয়ার হলে প্রচুর অসুবিধা হয়, ঠিক আছে, মালটাল নেওয়ার জন্য মানে বাড়ি রোগী ফোগী আসা যাওয়া ভালো মন্দ অনেক অসুবিধা হচ্ছে। বিকল্প রাস্তা নেই, অথচ পর্যটককে তো হোটেলে যেতেই হবে। তাই মন্দারমণিতে নিয়ম ভাঙাটাই কার্যত নিয়মে পরিণত হয়েছে। বালির ওপর দিয়ে দিনের পর দিন ছুটছে গাড়ি। 3 যুবকের মৃত্যুর পর সমুদ্র তটে গাড়ি চালানোয় নতুন করে নিষেধাজ্ঞা জারি করছে জেলা প্রশাসন। আমরা হোটেলগুলোকে নির্দেশ এখন যাচ্ছে কি ওনারা যাতে পিছনের দিকে ওদের গেট খুলে নিতে হবে, সো দ্যাট দ্য কার্স উইল এন্টার ফ্রম দ্য ব্যাক সাইড অ্যান্ড নট ফ্রম দ্য ফ্রন্ট। যারা ফ্রন্টে বিচে যাবে ওরা হেঁটে যেতে পারে, নট বাই দ্য কার। এখানকার গ্রামবাসীরা যে ট্রেকার চেপে যাতায়াত করেন তাও সমুদ্র তট দিয়েই যায়। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর জেলা প্রশাসনের সিদ্ধান্ত, এই ট্রেকার চালানোর জন্য মন্দারমণি কোস্টাল থানা থেকে বিশেষ অনুমতিপত্র নিতে হবে। মন্দারমণিতে কয়েকটি হোটেল রয়েছে যেখানে যেতে গেলে সমুদ্র তট দিয়ে গাড়ি না নিয়ে গেলে উপায় নেই। পর্যটকদের সেই হোটেলে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ছাড়পত্র রয়েছে, তবে সেক্ষেত্রে বুকিংয়ের নথি দেখাতে হবে। দুর্ঘটনায় 3 জনের প্রাণ যাওয়ার পর এখন সিদ্ধান্ত হয়েছে গাড়ি চলাচলের জন্য খুঁটি দিয়ে আলাদা একটি চ্যানেল তৈরি করে দেওয়া হবে, শুধু সেই জায়গা দিয়েই গাড়ি যেতে পারবে। অবশেষে 3 জনের প্রাণ যাওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। পর্যটকরা বলছেন, আর একটু আগে এই সিদ্ধান্ত নেওয়া যেত না? খুব ভালো সিদ্ধান্ত, প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত,
এই ব্যবস্থাটা আরও আগাম নিলে এই দুর্ঘটনাটা হয়তো ঘটতো না। কিন্তু সিদ্ধান্ত নিলেই কি তা কার্যকর হবে? এত বড় দুর্ঘটনার পরও রবিবার রাত 11টায় দেখা গিয়েছে মন্দারমণির সমুদ্র তটে অবাধে দৌড়চ্ছে গাড়ি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন পুলিশের কিয়স্ক রয়েছে। দিনের বেলায় ক্যামেরা দেখে যথেষ্ট তৎপরতা দেখা গেছে পুলিশের মধ্যে, কিন্তু রাতের অন্ধকার নামতেই পুলিশ এখান থেকে বেপাত্তা। যারা নিয়ন্ত্রণ করবে এখান থেকে গাড়ি চলাচল, যাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব, তারা কিন্তু একজনও এখানে নেই। সোমবার সকাল 9টাতেও মন্দারমণির সমুদ্র তট দিয়ে গাড়ি ছুটে যেতে দেখা গিয়েছে। কিয়স্ক, ওয়াচ টাওয়ার থাকলেও নজরদারি চোখে পড়েনি। বিচে একটার পর একটা গাড়ি কিন্তু এখনো পর্যন্ত যাতায়াত করছে। এখানে পুলিশের কিয়স্ক রয়েছে, সেই কিয়স্কে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নেই যারা যানবাহনকে এখানে আটকাবে। 2014 জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দারমণির সৈকতে গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু তারপরও গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। এবার প্রাণ গেল 3 জনের। হোটেলে যাওয়ার জন্য বিচ দিয়ে গাড়ি যাওয়ার অনুমতি এখনো বহালই রইল। এসবের পরও কি আদৌ পাল্টাবে ছবিটা? সমিত সেনগুপ্ত ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল।